আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ ত্রিমুখী যুদ্ধের আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শেখ নাঈম কাসেমের হুঁশিয়ারি, ইসরায়েল আগ্রাসন বাড়ালে তার জবাব দিতে হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত। এরপর জানিয়ে দেব রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ। ন্যাটো সামরিক জোট তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে, হাঙ্গেরির অভিযোগ। এবং জানিয়ে দিব জাবারিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। আরো জানিয়ে দিব ইউক্রেন ইস্যু, পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, ঘোষণা মেদভেদেবের। আরো জানিয়ে দিব পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব সিকিম ও ডোকলাম সীমান্তে বিমান ঘাঁটিতে যে-20 ফাইটার মোতায়েন করল চীন। এতেই থরকম্প শুরু কঠোরপন্থী দখলদার নরেন্দ্র মোদীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি আন্তর্জাতিক নিউজে। ইসরায়েল আগ্রাসন বাড়ালে তার জবাব দিতে হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত, শেখ নাঈম কাসেমের হুঁশিয়ারি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চায় তাহলে তার জবাব দেওয়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর 4 শহীদ যোদ্ধার স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। হিজবুল্লাহ এ নেতা বলেন, দখলদার ইসরায়েল গত 8 মাসে লেবাননে যুদ্ধের পরিধি বাড়ানোর যে হুমকি দিয়েছে তা কার্যকর করেনি। তবে হিজবুল্লাহ এমন পরিস্থিতির জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে রেখেছে এবং আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। শেখ নাঈম কাসেম বলেন, গাজার সমর্থনে হিজবুল্লাহর যোদ্ধারা যে লড়াই করেছে কোনো কিছু তা থেকে এই সংগঠনকে বিরত রাখতে পারবে না। গাজায় যখন সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ হবে তখনই শুধুমাত্র হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে। শেখ নাঈম কাসেম বলেন, ইসরায়েল রাফা শহরে আগ্রাসন চালিয়ে এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তারা গাজায় প্রতিরোধগামী যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারবে না। সূত্র পার্স টুডে। ন্যাটো সামরিক জোট তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে, হাঙ্গেরির অভিযোগ। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি করেছে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের যখন বৈঠক চলছে তখন গতকাল অরবান একথা বলেন। তিনি বলেন, ন্যাটো জোট প্রতি সপ্তাহে যুদ্ধের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ন্যাটো মহাসচিব ইয়ন্স স্টলটেনবার্গ রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পশ্চিমা অস্ত্র ব্যবহারের বিষয়ে ইউক্রেনের জন্য যেসব বিধিনিষেধ রয়েছে তা পূর্ণ বিবেচনা করতে জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই বক্তব্য দিলেন। ভিক্টর অরবান বলেন, ইউক্রেনের মাটিতে ফ্রান্সের সামরিক প্রশিক্ষক পাঠানোর উদ্যোগে এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া খুবই উদ্বেগজনক বিষয় এবং এসব পদক্ষেপ বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ন্যাটো জোট আমাদের রক্ষা করার পরিবর্তে আমাদেরকে যুদ্ধের ভিতর ঠেলে দিচ্ছে, যা বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। দাহ্য পদার্থ দিয়ে আগুন নেভানোর চেষ্টা খুবই অযৌক্তিক কথা। গত বৃহস্পতিবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনকে আমেরিকার তৈরি গোলাবারুদ দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পথ ধরে জার্মানিও একইভাবে রাশিয়ায় হামলা চালানোর জন্য জার্মানির সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ইউক্রেনকে। সূত্র পার্স টুডে। জাবারিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার।
টানা হামলা আর ধ্বংসযজ্ঞের পর গাজার জাবালিয়া থেকে প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি সেনাদের। বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা। জাবালিয়া শরণার্থী শিবির থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 30টি মরদেহ। এর মধ্যে 22 জন একই পরিবারের। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরে নিজেদের বাড়িঘর খুঁজছেন বাসিন্দারা। দুঃসপ্তাহের বেশি সময় ধরে জাবালিয়ায় জোরদার স্থল অভিযান চালিয়েছে তেল আবিব। হয়েছে বিমান হামলাও, প্রতিরোধের চেষ্টা করেছে হামাস যোদ্ধারাও। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF জানিয়েছে অভিযান চলাকালে জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে 7 জিম্মির মরদেহ। অঞ্চলটিতে তাদের তৎপরতা শেষ এবং গাজার অন্যান্য অংশে অভিযান শুরুর কথাও জানিয়েছে। ইউক্রেন ইস্যু পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলছে মেদভেদেভ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই কথার কথা নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘ পাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করেছে, রাশিয়া মনে করে তা ন্যাটোর সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। মেদভেদেভ সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘ পাল্লার অস্ত্র গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এই অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে, তা না হলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেভ বলেন, এটা পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা, ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়। পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ইউক্রেন ইস্যুতে নতুন মাত্রায় সংঘাত উস্কে দেওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ন্যাটো একই রকম আগুনে ঘি ঢালছে। জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে, আর এতেই চটেছে পুতিনের দেশ। বার্লিনের এক মুখপাত্র বলেছেন, জার্মানি মনে করেছে যে ইউক্রেনের রাশিয়ার হাত থেকে আত্মরক্ষার অধিকার আছে, বিশেষ করে সীমান্ত পেরিয়ে খার্কিভ অঞ্চলে হওয়া হামলা থেকে নিজেদের রক্ষার অধিকার কিয়েভের আছে। আর যুক্তরাষ্ট্র বলেছে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে খার্কিভের নিকটবর্তী রুশ অঞ্চলে হামলা চালানো যেতে পারে, যেখান থেকে রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, ন্যাটোভুক্ত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র কয়েকটি ইউরোপীয় দেশ উত্তেজনা বাড়িয়ে দেওয়ার একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তারা ধারাবাহিকভাবে এটি করেছে। তারা সম্ভাব্য সব উপায়ে ইউক্রেন যুদ্ধকে উস্কানি দিয়ে চলেছে। এমন উস্কানি চলতে থাকলে রাশিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। সিকিম ডোকলাম সীমান্তে বিমান ঘাঁটিতে J-20 ফাইটার মোতায়েন করল চীন। সিকিম ডোকলাম সীমান্তের সবচেয়ে কাছের বিমান ঘাঁটিতে J-20 স্টিলথ ফাইটার মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট থেকে নেওয়া ছবিতে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসেতে অবস্থিত বিমানবন্দরে চীনা বিমান বাহিনীর J-20 স্টিলথ ফাইটারের উপস্থিতি দেখা গেছে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,408 ফুট উচ্চতায় অবস্থিত। বিমানবন্দরটি সামরিক এবং বেসামরিক দুইভাবেই ব্যবহার উপযোগী। J-20 স্টিলথ ফাইটার হচ্ছে এখন পর্যন্ত চীনের তৈরি সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা মাইটি ড্রাগন নামেও পরিচিত। ন্যাটোর F-35 যুদ্ধ বিমান প্রকল্প থেকে চুরি করা প্রযুক্তি জ্ঞান চীনারা এই ফাইটার জেটে কাজে লাগিয়েছে বলেও ধারণা করা হয়। শিগাৎসেতের এলাকাটি চীনের বিমান বাহিনীর স্বাভাবিক অপারেশন এলাকার বাইরে এবং ভারতীয় সীমান্তের 150 কিলোমিটারের মধ্যে অবস্থিত। বিমানবন্দরটিতে একটি KJ-500 এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এবং কন্ট্রোল এয়ারক্রাফটও চোখে পড়েছে।
চলছে। চীনের J-20 যুদ্ধ বিমানের মোকাবেলায় ভারত ফ্রান্সে নির্মিত 36টি রাফাইল যুদ্ধ বিমান কিনেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের হাসিমারাতে 16টি রাফাইল মোতায়েন আছে। 8টি ভারতীয় রাফাইল বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর USAF সঙ্গে বিমান যুদ্ধ অনুশীলনের জন্য আলাস্কায় রয়েছে। খবর এনডিটিভি। ভারত, ভুটান আর চীন এই তিনটি দেশের সীমান্তে অবস্থিত একটি সরু মালভূমি ডোকলাম সিকিম সীমান্তের এই এলাকা ভারত ও ভুটান দুই দেশই ভুটানের অংশ হিসেবে দাবি করে। তবে